ভূত বাগানের কথামালায় আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত নিবারণচন্দ্রের শেষকৃত্য। নিবারণচন্দ্রের শেষকৃত্য। রায়বাহাদুর নিবারণচন্দ্র শেষ পর্যন্ত সত্যিই একদিন মারা গেলেন। ঘটনাটা নিবারণ ভবনে রীতিমতন আলোড়ন উঠল। শোকে অবশ্যই নয়, ব্যাপারটা যেখানে এসে পৌঁছেছে সেখানে শোক শব্দটাই হাস্যকর। আলোড়ন উঠল ঘটনাটা যে সত্যি কোনো দিন ঘটবে এ বিশ্বাস নিবারণচন্দ্রের ছেলে, বউ, নাতি, নাতনি, তস্যদের আর ছিল না বলেই মনে হয়। ওরা ধরেই নিয়েছিল চিত্রগুপ্তের হিসাবের খাতা থেকে নিবারণচন্দ্রের নামের পৃষ্ঠাটা সেলাই খুলে পড়ে হারিয়ে গেছে। অতএব এটা অবিশ্বাস্য পর্যায়ে পড়ল। এতকাল যেন আগে দুই একবার মরমর হয়েও না মরে জীবিতদের জগৎ থেকে হারিয়ে গিয়ে নিবারণচন্দ্র এই বিরাট তিনতলা প্রাসাদতুল্য বাড়িটার কোনো একটা কোণে হারিয়ে গিয়ে পড়ে থেকেছেন, সে কথা আর কারও মনে নেই। দূর সম্পর্কীরা কখনো কখনো বলে, কি সর্বনাশ, বুড়ো এখনও বেঁচে আছে। আরও দূর সম্পর্কীয়রা বলো কি, বুড়ো এখনও মরেনি। নিবারণচন্দ্রের বাঁচা মরার কি লাভ লোকসান তা কেউ ভেবে দেখছে না। যেন লোকটা অন্যায় সুযোগ নিচ্ছে, যেন প্রাপ্যের অধিক পাচ্ছে। বাড়ির লোকেরা এসব বলে না, কারণ তারা কেউ ওকে নিয়ে আর মাথাই ঘামায় না। ওদের নিজেদের জন্ম, মৃত্যু, বিবাহকে কেন্দ্র করে যে জীবনলীলা আবর্তিত হচ্ছে, নিবারণচন্দ্রের সঙ্গে তার কোনো যোগ নেই। নিবারণচন্দ্র ওদের পথ জুড়েও বসে নেই। বছরে দুই একবার হয়তো বাড়ির সদস্যরা কোণের দিকটায় ঘরের দরজায় গিয়ে দাঁড়ায়। বিজয়া দশমীর পরের দিন সকালে অথবা পয়লা বৈশাখ দুপুরে, মাঝে মাঝে কোনো নতুন বর কনেকে নিয়ে, এই পর্যন্ত। তাছাড়া আর কি করবে? এটাই তো যথেষ্ট। যে লোকটা 99 বছর আগে এ পৃথিবীতে এসেছে, এখনও পর্যন্ত নরবারটির নাম করছে না, তার সম্বন্ধে এর বেশি সৌজন্যবোধ কতদিন আর বাঁচিয়ে রাখা যায়? কে মনে রাখতে যায় রায়বাহাদুর নিবারণচন্দ্র নামে একদিন বাঘে গরুতে এক ঘাটে জল খেত? এই নিবারণ ভবনের মেঝেগুলো তার পায়ের চাপে টলমল করত এবং এই ভবনের প্রতিটি ইট কাঠ তার সতর্ক দৃষ্টির ছাপ ছিল। সময়ে মরতে পারাটাই যেন বাঁচা, এ কথাটা যারা ভুলে যায় তাদের সম্বন্ধে আর কি দায়? তবু তো এখন ওরা এতদিনের সব বিস্মৃতির ত্রুটির সুদে আসলে শোধ দিচ্ছে, দানসাগর শ্রাদ্ধ করছে। এই জিনিসটা তো নামই ভুলে গেছে এ যুগের লোকেরা। নিবারণচন্দ্রের ছেলেরা মানুষের মতো মানুষ বলেই সেই অতীত বস্তুকে বর্তমানে এনে ধরে দিচ্ছে। অবশ্যই নিবারণচন্দ্রের ছেলেরাও এখন অবসরপ্রাপ্ত বৃদ্ধ, যা কারবার তাদের ছেলেপুলেরাই করছে। কিন্তু তাদের ইচ্ছেতেই তো সব। নিবারণচন্দ্রের 3 ছেলে রীতিমতন প্রীতি ছিল, যাকে বলে ধনে পুত্রে লক্ষ্মীমন্ত। তবু তাদের সমগ্র সংসার এখনও একান্নবর্তী। এমন নজির এ যুগে দুর্লভ। দুষ্ট লোকে অবশ্য বলে এর কারণ ওই দুধে বুড়োর চতুর্বুদ্ধি। বুড়ো না যদি উইল করে লিখে যেত, আমার জীবনদশায় যে ছেলে ভিন্ন হাড়ি করবে সে নিবারণ ভবনের ভাগ পাবে না। এদিকে সেই জীবনদশায় মেয়াদটা তিনি এত বেশি বাড়িয়ে নিলেন যে ছেলেদের মাথার চুল বিলকুল সাদা হয়ে গেল। এখন তারই ভয়ে
কাটা হয়ে থাকে তাদের ছেলে বউরা। কে কখন ভিন্ন হয়ে বসে, ভাগ্যক্রমে এখনও তা ঘটে বসেনি। বরং বাপ কাকার কাজ আগ্রহের সঙ্গে সহযোগিতাই করে। এই তো বাড়ির বড় ছেলে এই উপলক্ষে বাড়ি শুদ্ধ সমস্ত মেয়ে বউদের জন্য ভালো ভালো জরিপার টাঙ্গাইল শাড়ি নিয়ে এসছে। মা কাকিমার জন্য চওড়া চওড়া পাড়ের ধনেখালি। মেজ ছেলে বাপ কাকার নিয়মভঙ্গের ধুতি আর ছেলেপুলেদের নতুন জামা। ধুতি আজকাল আর কেউ পরে না, ওই একদিন পরেই থাকবে। তবু 2 কাচি ধুতি কিনেছে। এটাও যেন রায়বাহাদুর নিবারণচন্দ্রের মর্যাদা রক্ষার একটা অংশ। তার উপযুক্ত মর্যাদাই রক্ষিত হচ্ছে এই শ্রাদ্ধ কার্যের প্রতিটি অঙ্গে। ঝি চাকর পুজোয় এমন ভালো জামা কাপড় পায় না যেমন পেয়েছে কর্তা বাবার শ্রাদ্ধয়। দেশজনিত একটা মানুষ যে এই বাড়ির মধ্যে ছিলেন এতদিন, সেটা দেশশুদ্ধ লোক জানুক। নিমন্ত্রণের তালিকা প্রস্তুত হয়ে গেছে, যজ্ঞী রান্নার মেনু প্রস্তুত। তবু মাঝে মাঝেই তাতে নতুন সংযোজন চলছে পরিবর্তন। হঠাৎ হঠাৎ ছেলেদের মনে পড়ছে বাবা এটা খেতে ভালোবাসতেন, মেয়েদের মনে পড়ছে এটা বাবার রোগের জন্য খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল। এই ভোজের মেনুতে সেগুলো জুড়লে বাবার আত্মার তৃপ্তি। অতএব জোড়া হচ্ছে তাই। ব্রাহ্মণ ভোজন টোজন হবিজাবিগুলো শ্রাদ্ধের দিনই মিটিয়ে ফেলে প্রধান ভোজন রাখা হয়েছে নিয়ম ভঙ্গের দিন। নিমন্ত্রণপত্রের নিচের দিকে আত্মীয় বন্ধু ও কুটুম্বদিগের জলপান মার্কা মেরে লুচি কুমড়োর ঘ্যাট আর ধোকার ডানলার সম্বারে শ্রাদ্ধের ভোজ সেরে দেওয়ার মতো নিচু নজর নয় নিবারণ বংশধরদের। তারা ওইসব আত্মীয় কুটুম্ব বন্ধুদের দুটো ভালো মন্দ খাওয়াতে চায় এই উপলক্ষে। এ তো আর কারো ছেলের নাতির বৌভাত বা পৈতে বিয়ে নয়, এ হলো গিয়ে পুরো পারিবারিক দায়। নিবারণের প্রীতি প্রপৌত্রটি পর্যন্ত এতে হাত মিলিয়েছে। আত্মীয়জন ছাড়াও কর্তাদের প্রাক্তনকালে অফিসের সহকর্মী যারা এখনও বেঁচে বর্তে আছেন, তাদের ছেলেদের অফিসের বস টস এরা রয়েছেন। ওই নিমন্ত্রণের তালিকায় রয়েছে 2-4 জন সাহেব শুভ। কাজেই রান্নার মেনুতে মাছ, মাংস, চপ, কাকলেট, ফ্রাই ছাড়াও মুরগিটা রাখতে হয়েছে। ওটা না হলে ফ্রায়েড রাইসটা তেমন জমে না। অবশ্য এটা নিয়ে বেশ কিছু মতভেদ আর কথা কাটাকাটি হয়ে গেছে জিনিসটার তালিকা ওঠার আগে। সদ্য পরলোকগত রায়বাহাদুর নিবারণচন্দ্রের 3 কুলে সবাই এসে পড়েছে। গিন্নি টিন্নি মেয়েরা তো বটেই, আধা গিন্নি নাতনিরা নাত বউরাও এসেছে তাদের সঙ্গে। তাদের মধ্যে 2টো দল হয়ে গেছে। একদল প্রতিবাদে মুখর হয়ে বলেছিল, শ্রাদ্ধে মুরগি, ছি ছি, হিন্দু বাড়িতে এ কি অনাচার। অপর দল প্রতিবাদের প্রখর হয়েছিল, শ্রাদ্ধ তো হিন্দু বাড়িতেই হয়, ওটা কোনো কাজের কথা নয়। অভ্যুদায়িত্ব আর দেওয়া হচ্ছে না যে, আত্মীয়দের ভালো খাওয়ানোই তো প্রথা। নিবারণের মেজ মেয়ের নাক বাঁকিয়ে বলল, তা বললে কি হবে, আমার শ্বশুর বাড়ির লোকেরা গায়ে ধুলো দেবে যে। নিবারণের ছোট ছেলে বলল, কেন মেজদি, ওরা কি খান না জিনিসটা? মেজ জামাইবাবু তো মুরগি পেলে আর কিছু খানি না, সে আলাদা কথা। তা বলে পিতৃশ্রাদ্ধে? নিবারণের বড় ছেলে কদিন না কামানো দাড়িতে হাত বুলিয়ে বলল, তাতে কি, বাবা ওটা খেতে খুব ভালোবাসতো। তা তোর মনে নেই? তখন তো আবার রান্নাঘরে মুরগি টুরগি ঢুকতো না, আলাদা বাবুর্চি রেখে বাড়ির বাইরে রান্না করিয়ে। গলাটে একটু বাষ্পরুদ্ধ হয়ে যায়। তারপর আস্তে বলে, সামান্য বিচার আচারের ছুতোয় কত বঞ্চিত হতে হলো একালে। মেজে মেয়ের মন ঘুরে গেল, বলল,
তা সত্যি দাদা, তুমি বললে বলে মনে পড়লো। মনে পড়ে আমরা সেই বাইরে গিয়ে খেতাম, চাকরদের নাইবার কলে হাত মুখ ধুতাম, আর জামা ছেড়ে তবে বিছনায় শুতে যেতাম। নাত বউরা কে কে যেন ঘরে ছিল। তারা সিনেমার নায়িকার ভঙ্গিতে মুখে হাত চাপা দিয়ে হেসে উঠল। একজন বলে উঠল, এই সূচিবাইটি কার ছিল? আর কার? আমাদের মা জননীর। ওই সব নিতে কত জ্বালাতনি যা করতে হয়েছে। কথায় কথায় স্মৃতির রোমন্থন। আসলে প্রসঙ্গটা চাপা পড়ে যাচ্ছিল। তারপর হঠাৎই প্রস্তাবটা পাকা হয়ে গেল। মুরগি রইল। একদার সুযোগ বঞ্চিত নিবারণচন্দ্রের সদ্য বিগতা আত্মা পরিতৃপ্ত হবে সন্দেহ নাই। মুরগি প্রতিষ্ঠা হওয়ার পরই হঠাৎ নানা দিক থেকে স্মৃতির প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দেখা গেল শুধু মেয়েরাই নয়, নিবারণের পৌরা পৌরা ভাইজি ভাগ্নিরাও মনে রেখেছে মামা কী ভালোবাসতেন, জেঠু কী খেতে ভালোবাসতেন। কোনো একজন বিশেষ প্রতিপত্তিশালিনী ভাগ্নি বলে উঠল, তোমাদের যা লিস্ট আছে থাক, মামার কাছে আমি কেষ্টনগর থেকে সরপুরিয়ে আনবো। ওটা মামা ভীষণ ভালোবাসতো। আমার শ্বশুরবাড়ির দেশ তো, যখন তখন আসা যাওয়া ছিল। আমি এলেই বলতেন, কই রে তোর শ্বশুরের দেশের সরপুরিয়া কই? ভাগ্নির দিদি অন্য এক ভাগ্নিকে বলে উঠল, নেমন্তন্নী তো শুনেছি ১,৫০০-এর ওপর। অর্থাৎ কিনা ভেবে চিনতে দেখো, সাদা কাগজে সই করে বসো না। প্রতিপত্তিশালিনী বলে উঠলেন, তা ১,৫০০-২,০০০ যা হোক, এতে কিছু যাবে আসবে না দিদি। মামা আমাদের কত আদর আহ্লাদ করেছেন, আমরা তবে কি করতে পেরেছি বলো? ১০-২০ বছরের মধ্যে তো দেখা সাক্ষাৎই নেই। অতএব নিমন্ত্রিতদের ভাগ্যে আর একটা পদ বাড়ল। ভাগ্নির পদমর্যাদা অবশ্যই। আর তারপর হঠাৎ ঝপাঝপ বেড়েই যেতে লাগলো পদ। কে যেন গুপ্তিপাড়ায় মাখা সন্দেশের দায় নিল। কে একজন ডিম ভরা কই মাছের পাতুড়ির কথা তুলে তার ভার নিল। কে একজন অসময়ে কাঁচা আমের চাটনির দাম যোগাবে কথা দিল। এবং এক ভাগ্নে পর্যন্ত হঠাৎ বলে বসল, তোমাদের সব সাহেব শুভ বন্ধু বান্ধব তো আসবে, কিছু স্কচ হুইস্কি আনবো আমি। আমার চাকরির উন্নতিতে ওই স্কচ হুইস্কির একটি অবদান ছিল। মামা নিজে তো একটু আধটু করতেন। একবার এক সাহেব বন্ধুর সঙ্গে, মানে তখন তো ব্রিটিশ আমল, বেশ জমজমাটি আমল, মামা সেই সাহেব বন্ধু মস্ত একটা গল্প ফাঁদতে বসেছিল বোধহয়। হঠাৎ বিঘ্ন ঘটল, সভাকক্ষের একটা ছায়া মূর্তির আবির্ভাব। সকলে প্রায় চমকে উঠল। এই কঙ্কালসার প্রেতাত্মাটি আবার বাড়ির কোনখানে অবস্থান করছিল। নিবারণের এক নাতনি নিচু গলায় বলল, সাজে মানুষকে কি বদলে দেয়। এই তো কিছুদিন আগে দিদিমাকে দেখে গেছি, তখন ৮৩ বছর বয়স, রোগা এক খাবলা মানুষ, তবু বড় সিঁদুরের টিপে, চওড়া পাট শাড়িতে, একগোছা চুড়িতে কি জলজলই দেখাচ্ছিল। আর এখন দেখো, কে বলবে সেই মানুষ? রংটা শুদ্ধ কালিঝুলি হয়ে গেছে। বুড়ো তো পাকা আমটি ছিলেন। যার সম্পর্কে মন্তব্যটি উচ্চারিত হলো তার কানে অবশ্য কথাটা পৌঁছল না। কারণ বয়সের দাঁত তো তারও চোখে কানে সর্বত্রই পড়েছে। রায়বাহাদুর যদি এতবৎ কাল টিকে না থাকতো, ওর সম্পর্কেই হয়তো বলা হতো, ও বাবা, বুড়ি এখনও আছে, কি সর্বনাশ, এখনও মরেনি। কিন্তু যেহেতু হেমাঙ্গিনী দেবী নিবারণচন্দ্রের থেকে ১৩টি বছরের ছোট, তাই ওর বয়স নিয়ে কেউ মাথা ঘামায়নি। এমনকি একটা পক্ষাঘাতগ্রস্ত রোগীর সেবা চালিয়ে যাওয়া ওর সাধ্য সাপেক্ষ হওয়া উচিত কিনা সেটা কেউ ভেবে দেখেনি। একটা চাকর তো রয়েছে, ওকে নাড়াতে সরাতে তবে আর কি। বাবার সেবা মা করবেন, এটাই তো স্বাভাবিক। তাছাড়া
বাড়ির সবাই তো চিরকাল জানে গিন্নির কাজ ভিন্ন কর্তার পছন্দই হয় না। অবশ্য যখন এই পৃথিবীতে থাকার মতো করেছিলেন তিনি, এটা তখনকার কথা। হেমাঙ্গিনীর হাতে গড়া রুটি ভিন্ন হজম হতো না নিবারণচন্দ্রের। হেমাঙ্গিনীর হাতের রান্না ভিন্ন, ঝোল মুখে রুচত না। তবে এসব অপমানের পর আবার কোন বৌমা, নাত বৌমা তার জন্য এগিয়ে আসতে যাবে? তারপর তো নিবারণচন্দ্রের নামের লোকটা এই নিবারণ ভবনের মাটি থেকে মিলিয়ে গেল। এ বাড়ির কোনো দর্পণে আর তার ছায়া পড়ল না, এ বাড়ির কোনো টেবিল আর তার পাত পড়ল না। শুধু হেমাঙ্গিনী নামের একটা রোগা পাতলা মানুষের হেফাজতে রয়ে গেলেন যুগ যুগান্তর কাল ধরে। এই যুগগুলো যে হেমাঙ্গিনীর ওপর দিয়ে বয়ে যাচ্ছে সেটা কারো খেয়ালে এলো না। প্রথম প্রথম হেমাঙ্গিনী মানে ছেলেদের যখন কৃষ্ণকেশ দাম ছিল, যখন তখন ছুটে আসতেন, ওরা ডাক্তারবাবুকে শিগগিরই একবার খবর দে, বুকে ব্যথা বলছেন। তারপর ক্রমশ মাঝে মাঝে এসে বলতেন, দেখ ডাক্তারবাবুকে একবার খবর দিলে হতো, কদিন ধরেই বলছেন বুকটায়। তারপর অনেক অনেক দিন পরে কখনো সখনো আস্তে ওদের দরজায় এসে দাঁড়াতেন, বলতেন, তোরা কেউ একবার আসতে পারবি? কীরকম যেন করছেন। তখন ছেলেদের চুলও সাদা হয়ে এসেছে, কারো ব্লাড প্রেশার, কারো ডায়াবেটিস। নাতনিরা একবার ঘুরে এসে বলল, ও কিছু না, বোধহয় পেটে গ্যাস হয়েছিল। নাতবউরা চুপি চুপি হাসাহাসি করত, ঠাকুমার ভয়ে কিচ্ছু নেই, ওনার অমর বর পাওয়া আছে। তারপর কতদিন যেন হেমাঙ্গিনী আর ছেলেদের কাছে এসে দাঁড়ায়নি, কে জানে। শেষের দিনটা এলো একেবারে নিঃশব্দে। চাকরটা এসে বলল, বাবু, ঠাকুমা বললেন আপনারা সবাই ও ঘরে আসুন। বহুদিন পরে হেমাঙ্গিনী আজ এ ঘরে এসে দাঁড়ালেন, আসতে বললেন, তোমাদের কাছে একটা কথা বলতে এসেছিলাম। হেমাঙ্গিনীর ছেলে, বউ, নাতি নাতনিরা কিন্তু হৃদয়হীন নয়, তাই সবাই মিলে ব্যস্ত হয়ে বললেন, তা তুমি নিজে বলতে এলে কি করে? আমাদের ডাকলেই তো হতো। হেমাঙ্গিনীকে দেখে ওদের এই প্রথম মনে পড়ল মাও বুড়ো হয়েছে। তবু সেজনাতি বলে উঠল, আচ্ছা ঠাকুমা, একেবারে এই বিছনাটা চাদরটা কি না পরলেই চলে না? আজকাল তো বাবা সকলেই দেখি শাড়ি ফাড়ি চুড়ি টুড়ি পরে। হেমাঙ্গিনী এ কথার উত্তর দেন না, শুধু তার দিকে একবার তাকিয়ে দেখে বলেন, কর্তা কি কি খেতে ভালোবাসতেন তার ফর্দ তৈরি হচ্ছে, ভোজ খাওয়ানো হবে বলে। তাই মনে করলাম সত্যি যদি এর কোনো মানে থাকে তাহলে ওই ফর্দের সঙ্গে দুটো ভালো আঙুর লিখে নিই। কি লিখে নেব? চমকে উঠল উদ্দিষ্ট ব্যক্তিরা। হেমাঙ্গিনী বলল, ওই তো বললাম, বড় বড় ভালো আঙুর। সকলের দিকে চোখ ফেলেও কারুর দিকে না তাকিয়ে বললেন, অনেক দিন থেকে খাওয়ার ইচ্ছে হয়েছিল, কেবলই বলতেন, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি। হয়ে ওঠেনি? অনেক দিন ধরে বলছেন? ঘরের লোকেরা প্রায় সর্পাহতের মতো আর্তনাদ করে উঠল। অনেক দিন ধরে ইচ্ছে হয়েছিল বাবার? কি লজ্জা, কি লজ্জা! শরমে মরে গেল যেন সবাই। হেমাঙ্গিনী ওদের দিকে তাকাচ্ছেন বলে মনে হলো না, বোধহয় দেওয়ালের দিকেই তাকিয়ে রইলেন। একটু পরে বোধহয় সামলে নিয়ে ছোট ছেলে বলে উঠল, এ কথা বলার থেকে তুমি আমার গালে একটা চড় মারলে না কেন মা? বাবার দুটো আঙুর খেতে ইচ্ছে হয়েছিল, সে কথা তুমি বলতে পারোনি? ভাবতে পারা যায় কথাটা? হেমাঙ্গিনী দেওয়ালের দিক থেকে ছেলের মুখের দিকে তাকালেন, দেখলেন
সে মুখে ধিক্কার ভৎসনা আর ক্ষোভের তীব্র অভিব্যক্তি। মেজ ছেলের কণ্ঠস্বরে ধিক্কার ধ্বনিত হলো। বেশ তো মা, আমরা যদি এত পাষণ্ড ছেলে বাবার, চাকর বাকরকে দিয়েও তো আনাতে পারতে। হেমাঙ্গিনী এখন কথা বল, আস্তে থেমে থেমে। আনিয়েছিলাম 2 দিন, ছোট্ট ছোট্ট, টকে বিষ দেখে রেগে জ্বলে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। তা দিতেই পারেন। এক ভাইজি প্রায় কাঁদো কাঁদো গলায় বলে ওঠে। নিজে কী জিনিসটা আনতেন জেঠু সেটা ভাবো। নিউ মার্কেটের ফল ভিন্ন মনেই ধরতো না তার। বড়দিনের সময় ঝুড়ি করে ফল এনেছেন, বড় বড় কমলা, লাল টুকটুকে আপেলের কাঁড়ি, থোকা থোকা বড় বড় আঙুর। আর সেই মানুষটা কিনা 2টো আঙুর খেতে চেয়ে টক আঙুর পেলেন, ছুঁড়ে ফেলে দেবেন না? কণ্ঠ রোধ হলো তার। বড় ছেলেও রুদ্রকণ্ঠে বলে, কথাটা একবার কেন আমার গালে তুললে না মা? বাড়িতে এত জিনিস আসছে, এত টাকা খরচ হচ্ছে, আর মেজ মেয়ে বলে উঠল, দুঃসময়ে কিছু বলা উচিত নয় মা, তবু না বলে পারছি না। ইদানিং তুমি বাবাকে বড্ড ইয়ে করেছো। মানুষটা যে চিরদিন কি শৌখিন, কি বাবু, কি নবাব মেজাজে ছিলেন সেটা যেন ভুলেই গিয়েছিল। মাঝে মাঝে তো দেখে গেছি বিছানার কি ছিঁড়ি ছাদ। তারও বলতে বলতে গলা ধরে এলো। ছোট ছেলে আর একবার বলল, ওসব ধরছি না, কিন্তু ভাবতে মাথা কাটা যাচ্ছে, বাবার একটা আঙুর খেতে ইচ্ছে হয়ে চেয়ে পাইনি। কি করে পেরেছিলে মা? হেমাঙ্গিনী তার ক্ষীণ দৃষ্টি চোখে সকলের মুখের দিকে একবার চোখ বোলাতে চেষ্টা করল। ঝাপসা ঝাপসা একটা অবব্যয় ছায়া, কিছু বুঝতে পারলেন না। তাই বোধহয় আবার দেওয়ালের দিকে তাকিয়ে রইলেন। ওই দেওয়ালটায় কি আর বহু বহু মাথা কাটা যাওয়ার ইতিহাস লেখা রয়েছে, সেটাই পড়ছেন। কিন্তু এই আবেগের স্রোতের মধ্যেও কেমন করেই যে তিনি নিজের এমন নিরাবেগ রাখতে পারলেন। একেবারে শুকনো খটখটে গলায় আস্তে আস্তে থেমে থেমে বললেন, তোমরা নিজেদের নানান জ্বালায় ব্যস্ত, তাই তোমাদের ব্যস্ত করতে লজ্জা করেছে। লজ্জা করেছে? একযোগে কে যেন বলে উঠল। বলতে তোমার লজ্জা করেছে? একটা টনটনে গলা বলে উঠল, এটাই বলতে তোমার লজ্জা করা উচিত ছিল কিনা। ছি ছি, ভাবতে গেলেও বিশ্বাস হচ্ছে না। তোমার এই অদ্ভুত লজ্জা থেকে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছি না। সরম্বরে এই কথার সমর্থনে ঢেউ খেলে যায়। কিন্তু এই লজ্জার আঘাতে জর্জরিত হেমাঙ্গিনীর কাঠগড়ায় আসামির মতো মাথা হেঁট করে দাঁড়িয়ে না থেকে হঠাৎ কেমন এক বেশিরও ভাঙা গলায় বলে ওঠেন, ও মা, কি আশ্চর্য! তোমাদেরও তাই মনে হতো? আমি যে ভাবছি ওই কথা। হঠাৎ ঘর থেকে বেরিয়ে যান। কোনটা করতে কে জানে।